আমরা আজকে এপিএফসি প্যানেল নিয়ে কথা বলবো, আলোচনা করব। এপিএফসি প্যানেল, এপিএফসির ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার প্যানেল, যেগুলো সমস্ত ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। সমস্ত ইন্ডাস্ট্রিতে যেখানে হাই রেটিং ইন্ডাকশন মোটরস বা ট্রান্সফরমার্স রয়েছে বা বেশিরভাগ ইন্ডাকটিভ লোড রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা এপিএফসি প্যানেল বা আইপিএফসি প্যানেল ইউজ করি। এপিএফসি প্যানেল মিনস অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার বা আইপিএফসি প্যানেল মিনস ইন্টেলিজেন্ট পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার। তো এই এপিএফসি প্যানেল বা আইপিএফসি প্যানেল কি করে না, এই এপিএফসি প্যানেল বা আইপিএফসি প্যানেল জাস্ট আমাদের যে পাওয়ার ফ্যাক্টর যে ড্র করছে মেশিনটা, এই ধর মোটর ও ট্রান্সফরমার, সেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু তো যেহেতু মোটর আর ট্রান্সফরমার দুটোই ইন্ডাকটিভ লোড, সেহেতু সেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু অনেকটা কমে যায়। তো যার ফলে কি হয়, সেই মেশিনটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করে সাপ্লাই থেকে। তো সেই জিনিসটা যাতে না হয়, আমার পাওয়ার ফ্যাক্টর যাতে প্রায় নিয়ার অ্যাবাউট ইউনিটি থাকে বা ওয়ান থাকে, সেই পাওয়ার ফ্যাক্টরটাকে ওয়ান মেনটেন করার জন্যই কিন্তু আমরা এপিএফসি প্যানেল বা আইপিএফসি প্যানেলটাকে ইউজ করি। এটা এখানে একটা টিপিক্যাল আইপিএফসি প্যানেলের ছবি শো করা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এইগুলো হচ্ছে ক্যাপাসিটার। এই গোল গোল রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে এগুলো সবকটা ক্যাপাসিটার, বিভিন্ন ভ্যালুর ক্যাপাসিটার, বিভিন্ন মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার রয়েছে এখানে। ঠিক আছে? তো বিভিন্ন ভ্যালুর ক্যাপাসিটার এখানে রয়েছে। এটা হচ্ছে রিলে, এগুলো হচ্ছে কন্ডাক্টার্স, মেইন কন্ডাক্টার্স আর নর্মাল অন্যান্য কন্ডাক্টার্স, এইগুলো হচ্ছে কন্ডাক্টার্স। ঠিক আছে? রিলে কি করে? রিলে ডিটারমাইন করবে যে যে মোটরটা চলছে বা যে ট্রান্সফরমারটা চলছে, সেই ট্রান্সফরমারটা কতটা পরিমাণ পাওয়ার ফ্যাক্টর ড্রপ করালো। ঠিক আছে? এবার তার উপর ডিপেন্ড করে কোন ক্যাপাসিটার ইউজ করলে সেই পাওয়ার ফ্যাক্টরটা প্রায় ইউনিটি সমান হবে, সেই সেই অনুযায়ী ক্যাপাসিটারগুলোকে এখানে অন করে। কে অন করে না, কন্ট্যাক্টরগুলো অন করে। কন্ট্যাক্টর অন অফ হয়ে ক্যাপাসিটারগুলোকে অন করে। সেন্স কে করে? রিলে সেন্স করে যে কতটা পরিমাণ পাওয়ার ফ্যাক্টর ড্রপ হলো। ঠিক আছে? আমরা অন্য একটা টার্মে এটাকে বলতে পারি যে যেমন পাওয়ার ফ্যাক্টর যেমন ড্রপ হচ্ছে, তেমনি তার সাথে সাথে ওর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশনটা বাড়ছে। অর্থাৎ কোনো ইন্ডাকটিভ লোড যদি আমি লাগাই আমার সাপ্লাইতে, সে যেমন অ্যাক্টিভ পাওয়ার ড্র করবে, তেমনি তার সাথে সাথে রিঅ্যাক্টিভ পাওয়ারও ড্র করবে। কেননা আমরা একটু আগেই দেখেছি, আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে কস ফাই কমলে সাইন ফাই বাড়ে। ঠিক আছে? কেননা সাইন আর কসের মধ্যে কিন্তু ইনভার্স রিলেশন। আমরা সাইন 0 ডিগ্রির যদি ভ্যালু দেখি, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হয়? সাইন 0 ডিগ্রি ভ্যালু হয় কত? 0। ওকে? বাট আমরা যদি কস 0 ডিগ্রির ভ্যালু দেখি, তো কস 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1 হয়। অর্থাৎ যখন কসের ভ্যালু ম্যাক্সিমাম, তখন কিন্তু সাইনের ভ্যালু 0। ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে যে না, যখন কসের ভ্যালু ম্যাক্সিমাম হয় অর্থাৎ 1 হয়, তখন কিন্তু সাইনের ভ্যালু 0। আবার যখন সাইনের ভ্যালু ম্যাক্সিমাম অর্থাৎ সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1 হয়। 0, 1/2, 1/2, 3/2, 1, অর্থাৎ সাইন 90 ভ্যালু কত? 1। যখন সাইন 90 ভ্যালু 1, ঠিক আছে, তখন কস 90 ভ্যালু কত? কস 90 ভ্যালু কিন্তু 0। অর্থাৎ সাইন যদি কমে তো কস বাড়বে, কস যদি কমে তো সাইন বাড়বে। ঠিক আছে? বুঝতে পারলাম জিনিসটা? অর্থাৎ আমার যখনই পাওয়ার ফ্যাক্টর 1-এর থেকে কম হচ্ছে, সাথে সাথে কিন্তু আমার সাইন কম্পোনেন্টটা বাড়ছে। এবং যখনই সাইন কম্পোনেন্টটা 0 থেকে আস্তে আস্তে বাড়া স্টার্ট করলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাক্টিভ পাওয়ারের সাথে সাথে আমার কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারটাও বাড়ছে। ঠিক আছে? অ্যাক্টিভ পাওয়ার অ্যাকচুয়ালি বাড়ছে নয়, অ্যাক্টিভ পাওয়ারটা কমছে। ঠিক আছে? তার সাথে সাথে কিন্তু আমার রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়ছে। তো বুঝতে পারলাম এই কনসেপ্টটা যে কিভাবে অ্যাক্টিভ পাওয়ার কমলে রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়ে। যেহেতু কজের ভ্যালু কমছে, সাইনের ভ্যালু বাড়ছে, তো যার ফলে কি অ্যাক্টিভ পাওয়ার কমছে আর রিঅ্যাক্টিভ পাওয়ার বাড়ছে। ঠিক আছে? তো এই রিঅ্যাক্টিভ যে পাওয়ারটা, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমি যদি মোটরের মধ্যে কোনো ক্যাপাসিটার না লাগাই, সেই মোটরটা কি করবে? সেই মোটরটার এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা সাপ্লাই থেকে ড্র করবে। তো সাপ্লাই থেকে যদি মোটরটা এই রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করে, তাহলে কি হবে? সাপ্লাই যে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর অনেকটা কম হয়ে যাবে। তো পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার মানে কি? পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার মানে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ পাওয়ার ড্র করার জন্য মোটরটার মধ্যে আরও বেশি পরিমাণে কারেন্ট লাগবে। ঠিক আছে? অর্থাৎ মোটরটা আরও বেশি পরিমাণে কারেন্ট ড্র করবে সাপ্লাই থেকে। তো আলটিমেটলি আমি তো সেটা চাই না। বেশি পরিমাণ কারেন্ট ড্র করলে কি লসেস বাড়বে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লসেস বাড়বে, তাই না? তো আলটিমেটলি আমার এনার্জি ওখানে ওয়েস্টেজ হবে। তো আমি এই লসটাকে কম করানোর জন্য কি করতে পারি না, এই লসটাকে আমি কম করানোর জন্য পাওয়ার ফ্যাক্টরটাকে
ওয়ান করে রাখতে পারি। তো যদি আমি পাওয়ার ফ্যাক্টর ওয়ান করে রাখি তখন মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট আমার মেশিনটা ড্র করছে। ওকে, তো আমি এই পাওয়ার ফ্যাক্টরটাকে ওয়ান করার জন্যই কিন্তু এখানে এপিএফসি প্যানেল বা আইপিএফসি প্যানেলটা ইউজ করে থাকি। ক্যাপাসিটার কি করে না, এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা মোটরটা কনজিউম করছে সাপ্লাই থেকে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমি সাপ্লাই থেকে না দিয়ে মোটরকে ক্যাপাসিটার থেকে পাঠাচ্ছি। তো যার ফলে কি হচ্ছে, সাপ্লাই থেকে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার যাচ্ছে না, তো সাপ্লাইয়ের পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইউনিটিতে মেনটেন হয়ে থাকছে। আর ক্যাপাসিটার থেকে যেহেতু থাকছে, তো ক্যাপাসিটারগুলো সাপ্লাই করছে সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটা, অর্থাৎ এখানে ক্যাপাসিটার নিজেই কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে দিচ্ছে, যার ফলে সাপ্লাইতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। ওকে, আর সাপ্লাইয়ের পাওয়ার ফ্যাক্টরও মেনটেন থাকছে ইউনিটিতে, প্রায় নিয়ারলি অ্যাবাউট ইউনিটিতে, একদম ইউনিটি হয় না, প্রায় নিয়ার অ্যাবাউট ইউনিটি বা ওয়ান। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট ইউনিটি। তো এবার আমরা বুঝতে পারলাম ইজিলি যে ক্যাপাসিটারগুলো রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার করছে, বাট অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্যাপাসিটার কিভাবে ডেলিভার করছে, বা মেন কনসেপ্টটা কি, কিভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারটা যাচ্ছে ওখানে, তো সেটা আমরা দেখবো। ওকে, তো আমরা এবার দেখে নেব যে কিভাবে এই টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্যাপাসিটরটা সাপ্লাই করছে মোটরকে। আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি কি, এখানে ওয়েভ ডায়াগ্রাম দেখানো রয়েছে, এখানে ফেজার ডায়াগ্রাম দেখানো রয়েছে। তো আমরা জেনে এসেছি যে ফর ইন্ডাকটিভ লোড অনলি দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। মানে কারেন্ট ভোল্টেজের ফেজারকে বা ভোল্টেজের যে ওয়েভকে সেটাকে 90 ডিগ্রি ল্যাগ করে। ঠিক আছে, কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগিং ফেজে থাকে। তো সেই কথাটার মানে কি, এর যে ফেজার, ভোল্টেজের যে ফেজার কারেন্টের থেকে 90 ডিগ্রি লিড করবে, আর কারেন্টের যে ফেজার ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করবে, তো সেটা এখানে দেখানো রয়েছে। ল্যাগিং ফেজার সবসময় নিচের দিকে দেখানো হয়, আর লিডিং ফেজার সবসময় উপরের দিকে দেখানো হয়। ঠিক আছে, তো ভোল্টেজের থেকে কারেন্টের যে ফেজার, সেই ফেজারটা 90 ডিগ্রিতে ল্যাগ করছে, আমরা দেখতে পাচ্ছি এটার তো সমকোণ, তো সমকোণ 90 ডিগ্রি অবভিয়াসলি। তো এই 90 ডিগ্রিতে কারেন্টটা ল্যাগ করছে এই ভোল্টেজটাকে। তো ভোল্টেজের ফেজার যদি এখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে কারেন্টের ফেজার কি হবে, কারেন্টের ফেজার এইখান থেকে স্টার্ট হবে, এই যে এই লাইন থেকে এইখান থেকে স্টার্ট হবে। অর্থাৎ ফার্স্টে কোন কিসের ওয়েভফর্ম ফার্স্টে পিকে পৌঁছাচ্ছে, ম্যাক্সিমাম পিকে ভোল্টেজের ওয়েভফর্ম, তারপর কারেন্টের ওয়েভফর্ম। অর্থাৎ এখানে আমি পরিষ্কার এখান থেকেও বুঝতে পারছি যে ভোল্টেজটা কারেন্টের আগে রয়েছে, অর্থাৎ ভোল্টেজটা লিড করছে, কারেন্টটা ল্যাগ করছে। কততে না কত ডিগ্রিতে, না ভোল্টেজটা 90 ডিগ্রিতে লিড করছে। অথবা আমি সেম কথাটাই বলতে পারি উল্টোভাবে, যে কারেন্টটা ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করছে। বুঝতে পারলাম ফর ইন্ডাকটিভ লোড। আচ্ছা, আমরা জেনে এসেছি ফর ক্যাপাসিটিভ লোড কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে লিড করে। তার মানেটা কি, এই যে ভোল্টেজের ফেজার যদি এটা হয়, অর্থাৎ রেফারেন্স ফেজার যদি এটা হয়, রেফারেন্স ফেজার আমি 0 ডিগ্রিতে ধরছি, তার রেসপেক্টে কারেন্ট কতটা উপরে বা নিচে। ঠিক আছে, তো আমি ভোল্টেজের ফেজার রেফারেন্স ফেজার হিসেবে নিলাম, তার উপরে আমি কারেন্টের ফেজারটা দেখাচ্ছি, তো এটাও সমকোণ, তো এটাও 90 ডিগ্রি। তো এখানে ক্যাপাসিটিভ লোডের জন্য কি হয় না, কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি ফেজে লিড করে। ঠিক আছে, তার মানেটা কি, কারেন্টের ফেজার এই ভোল্টেজের ফেজার দিয়ে যদি স্টার্ট করি, তো ভোল্টেজের ফেজার এখান থেকে স্টার্ট হচ্ছে, আর কারেন্টের ফেজার যদি নিই আমি, কারেন্টের ফেজার কিন্তু একদম এখান থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ ভোল্টেজের ফেজার যেটা, তো ভোল্টেজের ফেজার পিকে পৌঁছানোর আগে কিন্তু কারেন্টের ফেজার পিকে পৌঁছাচ্ছে। এখানে দেখেছিলাম ঠিক উল্টোটা, যে ভোল্টেজের ফেজার আগে পিকে পৌঁছাচ্ছে, তারপর সাকসেসিভলি কারেন্টের ফেজার পিকে পৌঁছাচ্ছে। বাট এইখানে যদি দেখি, আগে কিন্তু কারেন্টের ফেজার পিকে পৌঁছাচ্ছে, তারপর কিন্তু ভোল্টেজের যে ফেজার সেইটা পিকে পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে কারেন্ট কিন্তু ভোল্টেজকে লিড করছে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের আগে রয়েছে কত ডিগ্রিতে, না 90 ডিগ্রিতে। ঠিক আছে, আর যদি আমরা কনসিডার করি অ্যাজ রেজিস্টিভ লোড, তো রেজিস্টিভ লোডের জন্য কি হয় না, ভোল্টেজ আর কারেন্ট দুটো কিন্তু সেম ফেজে থাকে। এখানে দেখেছি আমরা ফেজের ডিফারেন্স হয়েছে, তাই জন্য ফেজের দুটো আলাদা পজিশন। বাট এখানে কিন্তু ফেজের কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, কেননা এখানে ফেজ ডিফারেন্স 0। ফর রেজিস্টিভ লোড ভোল্টেজ আর কারেন্ট আমরা জেনে এসেছি সেম ফেজে থাকে। অর্থাৎ এই কথাটার মানেই হচ্ছে যে এই দুটো ফেজারের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে না, অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। তো তাই জন্য এই দুটো সেম ফেজে রয়েছে, এটা যে ফেজে রয়েছে ভোল্টেজ, যে ফেজে রয়েছে কারেন্টও সেম ফেজে রয়েছে। অর্থাৎ দুটোই কিন্তু ইনিশিয়াল পজিশন থেকে স্টার্ট হবে, দুটোই আবার 0-তে রিচ করবে, আবার দুটো নেগেটিভ ম্যাক্সিমামে যাবে একই সাথে, আবার দুটো 0-তে রিচ করবে, এটসেট্রা। ঠিক আছে, তো এখানে তাই বলছে, দ্য কারেন্ট অ্যান্ড দ্য ভোল্টেজ আর ইন সেম ফেজ মিনস ফেজ ডিফারেন্স ইজ 0 ডিগ্রি ইন রেজিস্টিভ লোড। তো আমরা বুঝতে পারলাম যে ইন্ডাকটিভ লোডের মধ্যে ভোল্টেজ কি করছে, ভোল্টেজ ছাড়ি, কারেন্ট কি করছে, ইন্ডাকটিভ লোডের জন্য কারেন্ট ল্যাগ করছে, আর ক্যাপাসিটিভ লোডের জন্য কারেন্ট লিড করছে। ঠিক আছে, আর রেজিস্টিভ লোডের জন্য কারেন্ট ভোল্টেজ দুটোই সেম ফেজে রয়েছে। ঠিক আছে, এবার আমরা এখানে ভোল্টেজের ইকুয়েশন জেনে এসেছি, যে ভোল্টেজের ইকুয়েশন কি,
ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা জাস্ট আগের ভিডিওতেই আমরা দেখেছি যে কিভাবে এই ইকুয়েশনটা দিয়ে আমরা ভোল্টেজ ভ্যালু বার করছিলাম। তো ভি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, আর আই ইকুয়ালস টু কি আই এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, তো আমি এটাকে কি লিখতে পারি না, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস, দেখ ভোল্টেজ, দেখো ভোল্টেজের যে ফেজার রয়েছে এখানে, ভোল্টেজের ফেজারটা তো 0 ডিগ্রিতে রয়েছে। তার রেসপেক্টে কারেন্টের ফেজার কতটা উঠছে বা কতটা নামছে, কতটা লিডিং বা কতটা ল্যাগিং, সেইটা আমরা দেখাচ্ছি। বাট ভোল্টেজের ফেজার তো আমরা চেঞ্জ করিনি, ভোল্টেজের ফেজার রয়েছে 0 ডিগ্রিতে। এখান থেকে এটা উঠে 90 ডিগ্রিতে কারেন্টের ফেজার আসছে। তো ভোল্টেজের ফেজারের ডিসপ্লেসমেন্ট কত হবে? ভোল্টেজের ফেজারের ডিসপ্লেসমেন্ট কিছুই হবে না, অর্থাৎ ভোল্টেজের ফেজারে 0 ডিগ্রিতে রয়েছে। ঠিক আছে, ভোল্টেজের যে ফেজার সেটা কততে রয়েছে? 0 ডিগ্রিতে রয়েছে, এটা মিনস 0 ডিগ্রি। আর এখান থেকে রয়েছে এটা উপরে 90 ডিগ্রি কারেন্টের ফেজারে। তো এটা ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, তো ফাই এর ভ্যালু এখানে 0 ডিগ্রি জাস্ট। ওকে, নেক্সট আমরা যদি আই এম সাইন ওমেগা টি অর্থাৎ কারেন্টের ভ্যালু দেখি, তো আই এম সাইন ওমেগা টি এখানে দেখতে পাচ্ছি -90 ডিগ্রি। তো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল কি করে? তো প্রথমে বলি, এটা হচ্ছে ফর ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, ইন্ডাকটিভ লোডের জন্য আমরা কি জেনে এসেছি যে ইন্ডাকটিভ লোডের জন্য কারেন্ট 90 ডিগ্রিতে ভোল্টেজকে ল্যাগ করে। ল্যাগ মিনস ভোল্টেজের নিচে থাকে কারেন্টের ফেজার। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে যে ফেজারটা আমরা দেখাবো সেটা নেগেটিভে যাবে, যেহেতু সেটা নিচের দিকে রয়েছে অর্থাৎ সেটা নেগেটিভে যাবে। ঠিক আছে, ফর ইন্ডাকটিভ লোড ভোল্টেজ থেকে কারেন্ট তো ল্যাগ করছে ভোল্টেজ, অর্থাৎ নেগেটিভে যাচ্ছে। ঠিক আছে, আর যদি লিড করে তাহলে আমরা প্লাস দিয়ে দেখাতাম, যদি ল্যাগ করে তাহলে আমরা মাইনাস দিয়ে দেখাবো। ঠিক আছে, এখানে তাই দেখছি কারেন্ট যেহেতু ল্যাগ করছে, তো আই এম সাইন ওমেগা টি -90 ডিগ্রি। কত ডিগ্রিতে ল্যাগ করছে? না 90 ডিগ্রিতে ল্যাগ করছে ফর ইন্ডাকটিভ লোড। তো তার মানে কি 90 ডিগ্রি আমরা লিখে দেবো। কোনটাকে ল্যাগ করছে? না ভোল্টেজকে। তো ভোল্টেজ 0 ডিগ্রিতে রয়েছে, কারেন্ট 90 ডিগ্রিতে রয়েছে। কিসে রয়েছে? না ল্যাগিং এ। ল্যাগিং হলে মাইনাস, ওকে, লিডিং হলে প্লাস দিতাম। এটা ফর ইন্ডাকটিভ লোড দেখালাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাপাসিটিভ লোডের জন্য আই এম সাইন ওমেগা টি +90 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু লিড করছে কারেন্টটা ভোল্টেজকে। ঠিক আছে, আমরা দেখেছি এই যে ভোল্টেজটা এখানে কারেন্টটা কিন্তু ভোল্টেজকে লিড করছে ফর ক্যাপাসিটিভ লোড। সো এখানে কিন্তু আমরা প্লাস দিয়ে এটাকে দেখালাম। ঠিক আছে, আই এম সাইন ওমেগা টি +90 ডিগ্রি, বুঝতে পারলাম ফর ক্যাপাসিটিভ লোড। এবার আমরা দেখতে পেলাম ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা কি হবে ফর ইন্ডাকটিভ লোড অ্যান্ড ফর ক্যাপাসিটিভ লোড। ঠিক আছে, আমরা এখানে পরিষ্কার দেখতে পারলাম যে এখানে ফেজের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 90 ডিগ্রিতে। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনগুলো দেখছিলাম ফর ইন্ডাকটিভ অ্যান্ড ফর ক্যাপাসিটিভ লোড। এবার আমরা দেখব পাওয়ারের মধ্যে রিলেশনটা কি। আমরা তো ভোল্টেজ কারেন্ট দুটো কোয়ান্টিটি নিচ্ছিলাম, এবার আমরা দেখব পাওয়ারের মধ্যে রিলেশনটা কি। ঠিক আছে, আচ্ছা, ফর ইন্ডাকটিভ লোডের জন্য কি হচ্ছে, পাওয়ার P is equals to active power actually P। তো P is equals to VI cos phi। ওকে, তো VI এর ভ্যালু আমি কি লিখতে পারি? এখান থেকে তো আমি এইমাত্র বার করলাম যে V এর ভ্যালু কি করে বেরোবে, I এর ভ্যালু কি করে বেরোবে। এই দুটো ভ্যালু আমি এখানে জাস্ট বসিয়ে দিই। যে V এর ভ্যালু হচ্ছে VM sin ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। কেন 0? আমরা বলেছি ভোল্টেজটা রেফারেন্স ফেজার, আর ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কত লিড বা ল্যাগ করছে সেইটা আমরা দেখবো। তো ভোল্টেজ 0 ডিগ্রিতে রয়েছে, তো ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। আর আই এর ভ্যালু যদি আমরা লিখি এখানে, আই এম সাইন ওমেগা টি প্লাস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 0 ডিগ্রি ইন্টু কস ফাই। ঠিক আছে, ভিআই কস ফাই, তো তাই লিখলাম ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তো এখানে 0 ডিগ্রি কেন? 0 ডিগ্রি কোথা থেকে এলো? আমরা জানি কি অ্যাক্টিভ পাওয়ারের জন্য একটা ইন্ডাকটিভ লোড কি করে, একটা ইন্ডাকটিভ লোড যেমন অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে তেমনি তার সাথে সাথে রিঅ্যাক্টিভ পাওয়ারও কনজিউম করে। আমরা এইমাত্র দেখলাম যে কস ফাই বাড়লে সাইন ফাই কমবে, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার যদি যদি একটা লোড পুরোপুরি রেজিস্টিভ হয় সেটা সম্পূর্ণ অ্যাক্টিভ পাওয়ারই কনজিউম করবে, কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে না তার মধ্যে, অর্থাৎ কস ফাইয়ের ভ্যালু রেজিস্টিভ লোডের মধ্যে 1 সবসময়, তখন সাইন ফাই ভ্যালু 0। বাট যখন লোডটা যখন ইন্ডাকটিভ লোড হয়ে যাবে বা একটা রেজিস্টিভ আর একটা ইন্ডাকটিভ লোডের সংমিশ্রণ হয়ে যাবে, তখন কি হবে? তখন কস ফাইয়ের ভ্যালু কিন্তু 1 থাকে না। এবার যখন কস ফাইয়ের ভ্যালু আর 1 থাকে না, তখন কিন্তু আস্তে আস্তে সাইন ফাইয়ের ভ্যালু কিন্তু বাড়তে থাকে। তো যখনই সাইন ফাইয়ের ভ্যালু 0 থেকে বাড়বে, সাথে সাথে এর একটা নির্দিষ্ট ভ্যালু চলে আসবে, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ারের সাথে সাথে সেই সার্কিটের মধ্যে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারও জন্ম নেবে। ঠিক আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কিন্তু সেই সার্কিটটা কনজিউম করবে সাপ্লাই থেকে, যদি সেটা ইন্ডাকটিভ সার্কিট হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নিই ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু আই এম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। তো এখানে 0 ডিগ্রিতে আমি কেন বলেছি কারেন্টের সাথে? আমরা কি জানি অ্যাক্টিভ পাওয়ার রেজিস্টিভ লোড কনজিউম করে, আর রেজিস্টিভ লোডের জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হয় 0 ডিগ্রি। ঠিক আছে, তো আলটিমেটলি ভোল্টেজের ফেজারের জন্য
মানে ভোল্টেজের কারেন্ট দুটোর ফেজারের জন্য ফর রেজিস্টিভ লোড অনলি এখানে কিন্তু কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট হবে না। অর্থাৎ আমি যদি দুটো পাওয়ার কনজিউম করি, মানে কনসিডার করি, দুটো পাওয়ার কনসিডার যদি করি, যে একটা ইন্ডাকটিভ লোড বা একটা মোটর দুটো পাওয়ার কনজিউম করছে, একটা অ্যাক্টিভ পাওয়ার একটা রিঅ্যাক্টিভ পাওয়ার, তো অনলি ফর অ্যাক্টিভ পাওয়ার তার মধ্যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। ঠিক আছে? তার মধ্যে ভোল্টেজ আর কারেন্ট কিন্তু সেম ফেজে থাকবে ফর অ্যাক্টিভ পাওয়ার। তার অ্যাক্টিভ পাওয়ারের জন্য ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকবে, অর্থাৎ তার মধ্যে রিলেশনটা এরকম হবে ভিএম সাইন ওমেগা টি প্লাস প্লাস 0 ডিগ্রি, আইএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি কস ফাই। অর্থাৎ এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স নেই ফর অ্যাক্টিভ পাওয়ার। আর যখন সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, মানে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ দুটো পাওয়ারই কনজিউম করছে। অ্যাক্টিভ পাওয়ারের জন্য আমরা আলোচনা করলাম যে অ্যাক্টিভ পাওয়ারে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স নেই কোনো। বাট রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে যদি আমি আলোচনা করি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে, তো সেটা দেখবো ভিআই সাইন ফাই। তো এখানে কি হচ্ছে, ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু আইএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ইন্টু সাইন ফাই, ভিআই সাইন ফাই ভিআই সাইন ফাই। ওকে, তো এখানে মাইনাস 90 ডিগ্রি কেন এলো? তো রিঅ্যাক্টিভ পাওয়ারটা যখন এর মধ্যে আসছে, ঠিক আছে, তো রিঅ্যাক্টিভ পাওয়ার কখন ও কনজিউম করবে? যখন ওই লোডটা ইন্ডাকটিভ লোড হবে তখনই তো রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে। আর ইন্ডাকটিভ লোডের মধ্যে আমি কি জানি, ইন্ডাকটিভ লোডের মধ্যে সবসময় কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে বাই অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তো আমি এখানে বলেছিলাম যে এই ইকুয়েশনে -90 লিখবো আমরা ফর ইন্ডাকটিভ লোড, আর ফর ক্যাপাসিটিভ লোড আমরা +90 লিখবো। যেহেতু ল্যাগ করছে তাই মাইনাস, আর যদি লিড করে তাহলে প্লাস হবে। তো আমরা তাই লিখলাম, যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার কি ইন্ডাক্টরের মধ্যে কনজিউম হয়, ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, তো আলটিমেটলি ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকে না। তো যেহেতু ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকে না, ওই জন্য আমরা এখানে 90 ডিগ্রির ফেজ ডিসপ্লেসমেন্ট দেখিয়েছি। আর সেই ফেজ ডিসপ্লেসমেন্টটা কি -90 ডিগ্রি। কেন মাইনাস? যেহেতু সেটা ল্যাগিং, ঠিক আছে, নট লিডিং। যেহেতু সেটা ল্যাগিং তাই জন্য আমরা এখানে 90 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট দেখিয়েছি। বুঝতে পারলাম? তো আলটিমেটলি এইটা ফর রেজিস্টিভ কম্পোনেন্ট আর এইটা ফর ইন্ডাকটিভ কম্পোনেন্ট। এবার একটা ইন্ডাকটিভ লোডের মধ্যে বোথ রেজিস্টিভ কম্পোনেন্টও থাকে, ইন্ডাকটিভ কম্পোনেন্টও থাকে। ঠিক আছে, তো এটা এই দুটো পাওয়ারই ওর মধ্যে থাকবে, দুটো পাওয়ারই সেই মেশিনটা কনজিউম করবে। তো প্রথম পাওয়ারটার জন্য প্রথম ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই। আর সেকেন্ড যে পাওয়ারটা কনজিউম করবে অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার, তার জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে। ঠিক আছে, এবার এই ফেজ ডিসপ্লেসমেন্টের জন্যই কিন্তু কস ফাইয়ের ভ্যালু কমে যায়। বুঝতে পারলাম? যত অ্যাঙ্গেল বাড়বে কস ফাইয়ের ভ্যালু কিন্তু তত কমে যাবে। বুঝতে পারলাম? cos 0 ডিগ্রি কিন্তু 1, বাট cos 90 ডিগ্রি কিন্তু 0 হয়ে যায়। অর্থাৎ যত 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে 90 ডিগ্রি অব্দি বাড়তে থাকবে তত কিন্তু কস ফাইয়ের ভ্যালু কমবে, আর তার সাথে সাথে ততই কিন্তু সাইন ফাইয়ের ভ্যালু বাড়বে। অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন বাড়বে, অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন কমবে। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা আমরা এইমাত্র দেখলাম যে ইন্ডাকটিভ লোডের জন্য কিভাবে পাওয়ারটা আসছে, পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার কিভাবে হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ারের থেকে রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে ডিফারেন্সটা কি। এখানে কেবলমাত্র কারেন্টটা ল্যাগিং হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য। বাট আমরা যদি ক্যাপাসিটিভ লোড কনসিডার করি, এখানে যে অ্যাক্টিভ পাওয়ারটা রয়েছে সেটা কিন্তু সেম অ্যাজ দ্য ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার যেহেতু কেবলমাত্র রেজিস্ট্যান্সের জন্য কনজিউম হয়, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটা হয় ইন্ডাকটিভ লোডের জন্য, ইন্ডাকটিভ লোডে ইন্ডাকটেন্সের জন্য, আর ক্যাপাসিটিভ লোডে ক্যাপাসিটেন্সের জন্য। ঠিক আছে, তো অ্যাক্টিভ পাওয়ারটা কিন্তু সেম থাকছে এখানে, যেহেতু দুটোর মধ্যে রেজিস্ট্যান্স প্রেজেন্ট, তার জন্য এখানে রেজিস্ট্যান্সের জন্য যে পাওয়ারটা কনজিউম সেটা সেম ভিআই কস ফাই। এখানে লেখা রয়েছে ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু আইএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু কস ফাই। এখানেও তাই ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু আইএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু কস ফাই। ঠিক আছে, একদম সেম এই কম্পোনেন্টটা। বাট আমি যদি এখানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা দেখি ক্যাপাসিটিভ লোডে, সেটা কি হচ্ছে না, ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি ইন্টু আইএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি ইন্টু সাইন ফাই। তো আমি যদি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখি, সেটা ছিল হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি, আইএম সাইন ওমেগা টি -90 ডিগ্রি। তো এখানে -90 ডিগ্রি আর এখানে +90 ডিগ্রি। আমি বলেছি কারণটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ল্যাগ করছে ভোল্টেজকে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো -90 হচ্ছে ওখানে। আর ক্যাপাসিটিভ লোডের জন্য কি হচ্ছে, কারেন্টটা লিড করছে ভোল্টেজকে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাই সেখানে +90 ডিগ্রি হচ্ছে। এখানেও তাই দেখেছি, এখানে -90 ডিগ্রি হচ্ছে ফর ইন্ডাকটিভ লোড আর এখানে +90 ডিগ্রি হচ্ছে ফর ক্যাপাসিটিভ লোড। তো এখানে এখানে +90 হচ্ছে, এখানে -90 হচ্ছে। এবার সব থেকে বড় কনসেপ্টটা আসছে যে এই দুটো লোডকে যদি আমি একসাথে চালাই, অর্থাৎ ইন্ডাকটিভ লোডের মধ্যে যদি আমি ক্যাপাসিটিভ লোড অ্যাড করে দিই, অর্থাৎ যে মোটরটা চলছে তার মধ্যে যদি আমি এই ক্যাপাসিটার ব্যাংক, এই যে এই ক্যাপাসিটার ব্যাংকগুলো রয়েছে, এই ক্যাপাসিটার ব্যাংক যদি আমি ওই মোটরের মধ্যে বা ট্রান্সফরমারের মধ্যে বা যে কোনো ইন্ডাকটিভ লোডের মধ্যে অ্যাড করে দিই, তাহলে কি হবে না, তাহলে
এখানে প্লাস 90 ডিগ্রি রয়েছে রিয়াক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ারের জন্য বলছি। তো এখানে প্লাস 90 ডিগ্রি রয়েছে রিয়াক্টিভ পাওয়ারে, আর এখানে -90 ডিগ্রি রয়েছে রিয়াক্টিভ পাওয়ারে। এই দুটো কি করবে না, +90 -90 ডিগ্রি ক্যান্সেল আউট হয়ে যাবে, টোটাল এখানে পড়ে থাকবে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখানে কিউটা এখানে সাইন আই এম সাইন ওমেগা টি প্লাস এখানে 0 ডিগ্রি হয়ে যাবে। তো যখন এটা 0 ডিগ্রি হয়ে যাবে তার মানে কি, এই দুটো যখন 0 ডিগ্রি হচ্ছে তার এক্সাক্ট মানে কি, এটা বাড়ছে, ঠিক আছে, ভোল্টেজ এখান থেকে ফর ইন্ডাকটিভ লোড কারেন্ট ল্যাগ করছে ভোল্টেজকে, আর ফর ক্যাপাসিটিভ লোড কারেন্ট লিড করছে। তো এই দুটোকে যখন আমি সুপার ইম্পোজ করে দেবো, ঠিক আছে, অর্থাৎ এটা কমছে আর এটা বাড়ছে, আলটিমেটলি একটা ফোর্স, আমি এখানে একটা ফোর্সের অ্যানালজি নিয়ে দেখাই। একটা ফোর্স রয়েছে, সেই ফোর্সটা এদিকেও বাড়ছে, সেই ফোর্সটা এদিকেও বাড়ছে, ঠিক আছে। তো আলটিমেটলি তার রেজাল্টেন্ট ফোর্স কি হবে, তার রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে 0। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স কিচ্ছুই হবে না, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি সেম কেস এইটার জন্য অ্যাপ্লিকেবল। কারেন্ট এদিকে লিড করছে, এদিকে ল্যাগ করছে, দুটোকে সুপার ইম্পোজ করলাম, সাথে সাথে কারেন্টের ফেজার 0 ডিগ্রিতে চলে আসলো, অর্থাৎ একদম এই ফেজারে চলে আসবে, অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজের ডিফারেন্স 0 হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 0 হয়ে যাবে। যেহেতু আমি এখানে ফোর্সের অ্যানালজি দিয়ে দেখালাম, এখানে সেম অ্যানালজিটাই এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এদিকে কারেন্ট কমছে, এদিকে মানে ল্যাগ হচ্ছে, এদিকে কারেন্ট লিড হচ্ছে, এদিকে কারেন্ট লিড হচ্ছে, অর্থাৎ দুটোকে যখনই আমি সুপার ইম্পোজ করে দেবো, তার রেজাল্টেন্ট কারেন্ট ভোল্টেজের সাথে সেম ফেজে চলে আসবে। ঠিক আছে, এখানে তাই দেখছি যে তার রেজাল্টেন্ট কারেন্ট ভোল্টেজের সাথে সেম ফেজে চলে আসে, অর্থাৎ এখানে ক্যাপাসিটার যদি আমি অ্যাড করি মোটরের সাথে, সাথে সাথে কি হবে, সাথে সাথে সেই ক্যাপাসিটরটা, যেহেতু ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট লিড করছে, তো ওই দুটোর রেজাল্টেন্ট 0 হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টেন্ট 0 হওয়ার ফলে ভোল্টেজের সাথে কারেন্ট সেম ফেজে চলে আসবে। আর যখনই ভোল্টেজের সাথে কারেন্ট সেম ফেজে চলে আসবে, আমরা কি জানি তখন কস ফাই এর ভ্যালু কি হবে, তখন কস ফাই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। কেননা কস ফাই এর যে ভ্যালু, অর্থাৎ কসের ফাই, এই ফাই এর যে অ্যাঙ্গেল কত হয়ে যাবে, প্রায় নিয়ার অ্যাবাউট 0 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু এখানে কি দেখছি আমরা, ফাই এর ভ্যালু 0 ডিগ্রি, তো প্রায় নিয়ার অ্যাবাউট 0 ডিগ্রি ফাই হয়ে যাবে, আর কস ফাই এর ভ্যালু নিয়ার অ্যাবাউট 1 হয়ে যাবে। সাথে সাথে আমরা কি করব না, কস ফাইটাকে ইজিলি বাড়িয়ে দিতে পারবো ওখানে। তো এই অ্যানালজিটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, এই অ্যানালজিটাই কিন্তু এখানে কাজ করে। ঠিক আছে, এই জন্যই কিন্তু এপিএফসি প্যানেল, আইপিএফসি প্যানেলে ক্যাপাসিটার ব্যাংক থাকে, এবং যখনই কোনো ইন্ডাকটিভ লোড অন করা হয় তার সাথে সাথে তার প্রপোর্শনে কতটা পরিমাণ ক্যাপাসিটিভ লোড দরকার, সেই অনুযায়ী কিন্তু এই ক্যাপাসিটার ব্যাংকগুলোকে সিলেক্ট করা হয়, বা এই ক্যাপাসিটারগুলোকে সিলেক্ট করা হয়। ঠিক আছে, যে কত ভ্যালু ক্যাপাসিটার দিলে সম্পূর্ণ পাওয়ার ফ্যাক্টরটাকে সে 1-এ নিয়ে চলে আসতে পারবে। বুঝতে পারলাম, টোটাল কনসেপ্টটা হচ্ছে এটা। এখান থেকে দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, +90 -90, টোটাল 0 ডিগ্রিতে চলে আসে এটা। সাথে সাথে এই রিয়াক্টিভ পাওয়ারটা চলে যাচ্ছে সার্কিট থেকে, যেহেতু 0 ডিগ্রি কি, 0 ডিগ্রি হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স এই একমাত্র এই পাওয়ারটা কনজিউম করছে, তো আলটিমেটলি রেজিস্ট্যান্স তখন ইয়েতে থাকছে, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স দুটোই একটা অপরটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। বুঝতে পারলাম জিনিসটা। তো যার ফলে কি, কেবলমাত্র সার্কিটে এই কম্পোনেন্টটাই থাকছে, এবং ক্যাপাসিটি এবার কস ফায়ার ভ্যালু সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই অ্যানালজিটাই কাজে লাগানো হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারা গেছে যে কেন আমরা এপিএফসি প্যানেল, আইপিএফসি প্যানেল ইউজ করি। ফার্দার কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলিস না। ঠিক আছে, রাখছি।